বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি বর্তমান এই করোনাকালীন সময়ে সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে তোমরা সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদেরকে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় মানব শারীরতত্ত্ব অর্থাৎ হিউম্যান ফিজিওলজি হতে রক্ত সঞ্চালন নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমি উক্ত অধ্যায় হতে যে আলোচনা করেছিলাম তা নিশ্চয়ই তোমাদের মনে আছে। সেখানে ছিল রক্ত কি, রক্তের উপাদানগুলো নিয়ে আলোচনা করেছিলাম, তাদের বৈশিষ্ট্য, রক্তের উপাদানগুলোর কাজ এবং 3 প্রকার রক্তকণিকার মধ্যে পার্থক্য, আর ছিল রক্ততঞ্চন প্রক্রিয়া। শিক্ষার্থীরা, আজ আমি তারই ধারাবাহিকতায় উক্ত অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নে জ্ঞানমূলক ও অনুধাবন অংশটুকু আলোচনা করব, যা বিগত বছরে অনেকবার এসেছিল। তো শিক্ষার্থীরা, তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি আসছি হ্যাপারিন কি। তোমাদেরকে আমি বলেছিলাম যে আমাদের দেহে যখন রক্ত থাকে তখন সেই রক্তটা তরল অবস্থায় থাকে, কারণ হ্যাপারিন দেহে থাকার কারণে রক্তকে জমাট বাঁধতে দেয় না, সেজন্যই আমাদের দেহে রক্তটা তরল থাকে। তাহলে এখন আবারও বলছি হ্যাপারিনটা কি। হ্যাপারিন হলো রক্তের মাস্ট কোষ ও বেসোফিল নিঃসৃত এক প্রকার প্রোটিন, যা রক্তনালীর ভেতরে রক্ত তঞ্চনে বাধা দানকারী হিসেবে কাজ করে। তো শিক্ষার্থীরা, এই কারণেই কিন্তু রক্ত আমাদের দেহে থাকা অবস্থায় জমাট বাঁধে না। এবার আসা যাক রক্ত তঞ্চন প্রক্রিয়া কি, অর্থাৎ রক্ত জমাট বাঁধা কি। এটা আমি গত ক্লাসে বিস্তারিত আলোচনা করেছিলাম। এখন আমি জ্ঞানমূলক হিসাবে প্রশ্নটা আবারও বলছি যে রক্ত তঞ্চন কি। দেহের কোথাও কোথাও যদি ক্ষত সৃষ্টি হয়, ফলে দেখা যাবে কোনো ক্ষত সৃষ্টির ফলে কোনো রক্তবাহিকায় এন্ডোথেলিয়াম ক্ষতিগ্রস্ত হলে রক্তপাত হয়। সেই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ও সংক্রমণ প্রতিরোধের জন্য যে জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়ায় ফাইব্রিন জালক সৃষ্টির মাধ্যমে ক্ষত স্থানে রক্তকে থকথকে পিণ্ডে পরিণত করে, সেই প্রক্রিয়াকে রক্তের জমাট বাঁধা বা তঞ্চন, রক্ত তঞ্চন বলে। এই প্রক্রিয়াটি 13 ধরনের ক্লটিং ফ্যাক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্ততঞ্চনের ক্ষেত্রে। শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্নতে আমি যাই, সেটা হচ্ছে হৃৎপিণ্ড কি। অনেক সময় এই প্রশ্নটি আসে, হৃৎপিণ্ড কি। তো আমরা সবাই জানি যে হৃৎপিণ্ডটা আসলে আমাদের কোথায় থাকে এবং দেখতে কীরকম। হ্যাঁ, তো এখন আমি সংজ্ঞা আকারে যদি বলি যে হৃৎপিণ্ডটা কি, তাহলে এইভাবে তোমরা বলবে যে দেহের যে প্রকোষ্ঠময় পেশল অঙ্গের নিরবিচ্ছিন্ন ছন্দময় সংকোচন প্রসারণের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সংবহিত হয়, তাকে হৃৎপিণ্ড বলে। একজন সুস্থ মানুষের জীবদ্দশায় হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার স্পন্দিত হয়ে প্রতিটি ভেন্ট্রিকল অর্থাৎ নিলয় থেকে প্রায় 155 মিলিয়ন লিটার বা 1.5 লক্ষ টন রক্ত বের করে দেয়। একজন প্রাপ্তবয়স্ক পুরুষে হৃৎপিণ্ডের ওজন 250 থেকে 390 গ্রাম, আর স্ত্রীতে তার ওজন হচ্ছে 200 থেকে 275 গ্রাম। কিন্তু সন্তান যখন ওই যে ভ্রূণ অবস্থা মাতৃদেহে থাকে, ওই ভ্রূণ অবস্থায় মাতৃগর্ভে 6 সপ্তাহ থেকে হৃদস্পন্দন শুরু হয়, আর মৃত্যু আগ পর্যন্ত এই স্পন্দন চলতে থাকে। তো শিক্ষার্থীরা, এবার আসা যাক কার্ডিয়াক পেশি কি।
হৃৎপিণ্ডের প্রাচীর অনুচ্ছেদ পেশি ও যোজক টিস্যু দিয়ে গঠিত। এর প্রাচীর গঠনকারী পেশিকেই কার্ডিয়াক পেশি বলে। পেশি ও যোজক টিস্যু তিনটি স্তরে বিন্যস্ত থেকে হৃৎপিণ্ডের প্রাচীর গঠন করে। তাহলে জেনে নেওয়া যাক এই তিনটে স্তর কি। একটি হচ্ছে এপিকার্ডিয়াম অর্থাৎ হৃৎ প্রাচীরের সর্ববহিস্থ স্তর, আরেকটি হচ্ছে হৃৎ প্রাচীরের মধ্যবর্তী স্তর যাকে বলা হয় মায়োকার্ডিয়াম, আরেকটি হচ্ছে হৃৎ প্রাচীরের অন্তঃস্থ স্তর যেটি হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এই হচ্ছে কার্ডিয়াক পেশি। শিক্ষার্থীরা, এবার আসা যাক হৃদ স্পন্দন কি। হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণের ফলে রক্ত দেহের ভেতরে গতিশীল থাকে। একজন প্রাপ্তবয়স্ক মানুষে বিশ্রামরত অবস্থায় প্রতি মিনিটে 70 থেকে 80 বার হৃদস্পন্দন ঘটে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃদস্পন্দন হয়ে থাকে। হৃৎপিণ্ডের এ সংকোচন ও প্রসারণকে যথাক্রমে সিস্টল ও ডায়াস্টল বলে। শিক্ষার্থীরা, তাহলে এবার আমরা মায়োজেনিন নিয়ন্ত্রণ কি বা মায়োজেনিন নিয়ন্ত্রণ বলতে কি বোঝায় সেটা একবার বুঝে নিই। তো শিক্ষার্থীরা খেয়াল করো, মানুষসহ বিভিন্ন স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড স্বয়ংক্রিয়ভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে সমগ্র দেহে রক্ত সঞ্চালন ঘটায়। এর ফলে প্রচণ্ড গতিতে দেহে রক্ত প্রবাহিত হয়। বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ার এ ধরনের নিয়ন্ত্রণকেই মায়োজেনিন নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ স্নায়ুতন্ত্র বা হরমোন কিংবা অন্য কোনো উদ্দীপনা ছাড়াই নিজ থেকেই হৃদস্পন্দন তৈরি হয়। কোনো স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে যদি আমরা অক্সিজেন সমৃদ্ধ লবণ দ্রবণে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রেখে দিই, তাহলে দেখা যাবে যে বাইরে কোনো উদ্দীপনা ছাড়াই বেশ কিছু সময় পর্যন্ত এই হার্টবিট চলতে থাকবে। প্রকৃতপক্ষে হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু রূপান্তরিত হৃৎপেশি মায়োজেনিন প্রকৃতির জন্য দায়ী। হৃৎপিণ্ডের এই বিশেষ ধরনের পেশিগুলোকেই সম্মিলিতভাবে সংযোগী টিস্যু বা জাংশন টিস্যু বলে থাকি আমরা। তো হৃৎপিণ্ডের সংযোগকারী টিস্যুগুলো হচ্ছে 4 ধরনের, যেমন সাইনো অ্যাট্রিয়াল নড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নড, বান্ডল অব হিজ, পার্কিনজি তন্তু। শিক্ষার্থীরা, এবার আসা যাক রক্তচাপ বা ব্লাড প্রেশার কি। তোমরা সকলেই ব্লাড প্রেশার নামটি শুনেছ এবং এটার সাথে আমরা বেশ ভালোভাবে এর পরিচিত। তো রক্তচাপ বা ব্লাড প্রেশার কি? রক্তনালীর ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীর গাত্রে যে পার্শ্বচাপ প্রয়োগ করে সেটি হচ্ছে রক্তচাপ। তো হৃৎপিণ্ডের বিশেষত ভেন্ট্রিকল অর্থাৎ নিলয়ের সংকোচনের ফলে রক্ত ধমনীর মধ্য দিয়ে অব্যাহতভাবে বহমান থাকে। ভেন্ট্রিকলের সংকোচন অবস্থায় রক্তচাপ বেশি থাকে আর এই চাপকে বলা হয় সিস্টোলিক চাপ। আর ভেন্ট্রিকলের প্রসারণের সময় রক্তচাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে, একে বলা হয় ডায়াস্টোলিক চাপ। একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ হচ্ছে 110 থেকে 120 মিলিমিটার পারদ স্তম্ভ।
আর স্বাভাবিক ডায়াস্টলিক চাপ হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার পারদ স্তম্ভ। রক্ত স্বাভাবিক সীমার উপরে থাকলে তাকে আমরা উচ্চ রক্তচাপ বলি, আর স্বাভাবিক সীমার নিচে থাকলে তাকে আমরা নিম্ন রক্তচাপ বলি। মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলা হয়? স্ফিগমোম্যানোমিটার। আর আমাদের আসলে বয়স, লিঙ্গ, পেশা, খাদ্য অভ্যাস, জীবনযাপন পদ্ধতি ইত্যাদির কারণেই কিন্তু আমাদের রক্তচাপের তারতম্য ঘটে। শিক্ষার্থীরা, এবার আসা যাক ব্যারো রিসেপ্টর কি। মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ সংবেদী স্নায়ু প্রাপ্ত থাকে, আর এগুলো রক্তচাপ পরিবর্তনে বিশেষভাবে সাড়া দেয় এবং দেহে রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। এই সংবেদী স্নায়ু প্রান্তকে ব্যারো রিসেপ্টর বলে। ব্যারো রিসেপ্টর দুই ধরনের, উচ্চ ব্যারো রিসেপ্টর এবং নিম্ন ব্যারো রিসেপ্টর। শিক্ষার্থীরা, এবার আসা যাক সিস্টেমিক সংবহন কি। যে সংবহনে রক্ত বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্তবাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে ডান এট্রিয়ামে ফিরে আসে, তাকে সিস্টেমিক সংবহন বলে। সব সিস্টেমিক ধ্বনির উদ্ভব হয় কিন্তু অ্যারোটা বা মহাধমনী থেকে, আর অ্যারোটার উদ্ভব ঘটে বাম ভেন্ট্রিকল থেকে। তো সিস্টেমিক সংবহনের রক্ত হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে 25 থেকে 30 সেকেন্ড। সিস্টেমিক সংবহনে রক্ত দেহকোষের চারপাশে অবস্থিত কোষিক জালিকা অতিক্রমকালে কোষে অক্সিজেন, খাদ্য, সার সহ প্রয়োজনীয় দ্রব্যাদি সরবরাহ করে এবং একই সাথে কোষে সৃষ্ট কার্বন ডাই অক্সাইড, রেচন পদার্থ ইত্যাদি কোষ থেকে অপসারিত করে। শিক্ষার্থীরা, এবার আসা যাক পালমোনারি বা ফুসফুসীয় সংবহন কি, অর্থাৎ পালমোনারি সার্কুলেশন কি। যে সংবহনে রক্ত হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে, তাকে পালমোনারি বা ফুসফুসীয় সংবহন বলে। পালমোনারি সংবহনের শুরু হয় পালমোনারি ধমনী থেকে, আর পালমোনারি ধমনীর উদ্ভব ঘটে ডান ভেন্ট্রিকল থেকে। এই সংবহনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে। সেখানে অ্যালভিউলাসের ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় ঘটে, ফলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফেরত আসে। তো শিক্ষার্থীরা, এবার আসা যাক করোনারি সংবহন কি বা করোনারি সার্কুলেশন কি। দেহে রক্ত সংবহনের মূল চালিকা শক্তি হিসাবে আমৃত্যু যে অঙ্গটি রক্তের মাধ্যমে সমগ্র দেহের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি সরবরাহ করে, সেটি হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ডের নিজের জন্য ও পুষ্টি এবং অক্সিজেনের প্রয়োজন হয়। এই চাহিদা পূরণ হয় করোনারি সংবহনের মাধ্যমে। তো হৃৎপিণ্ডে হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকেই করোনারি রক্ত সংবহন বলে। তো শিক্ষার্থীরা,
এবার আসা যাক বুকে ব্যথা অর্থাৎ চিস্ট পেন বা অ্যানজাইনা কি। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের বুকে ব্যথা করছে। আসলে বুকের ব্যথা অনেক কারণে হয়, গ্যাস্ট্রিক থেকে হতে পারে, নানান টেনশন থেকে হতে পারে, ঘুম খারাপ, ভালোভাবে ঘুম না হলে হতে পারে, বিভিন্ন কারণে শরীর দুর্বল থাকলে হতে পারে। কিন্তু সব বুকের ব্যথা একরকম নয়। তো বুকে ব্যথা অর্থাৎ চিস্ট পেন বা অ্যানজাইনা কি সেটা আমরা একবার বুঝে নিই। হৃদপেশি যখন অক্সিজেন সমৃদ্ধ পর্যাপ্ত রক্ত সরবরাহ পায় না, তখন বুক নিষ্পেষিত হচ্ছে বা দম বন্ধ হয়ে আসছে এমন মারাত্মক অস্বস্তি অনুভূত হলে সে ধরনের বুক ব্যথাকেই অ্যানজাইনা বা অ্যানজাইনা পেক্টোরিস বলে। অ্যানজাইনাকে সাধারণত হার্ট অ্যাটাকের পূর্ব অবস্থা অনেকে মনে করে। তো অ্যানজাইনা যে হয়েছে সেটা কি দেখে আমরা বুঝবো, অর্থাৎ তার লক্ষণগুলা কি। অর্থাৎ অ্যানজাইনা হলে ঘন ঘন শ্বাস প্রশ্বাস নেওয়া কিংবা দম ফুরিয়ে হাঁপিয়ে মানে আমরা শ্বাস নিতে পারছি না এমন অবস্থা দেখা দিবে। স্টারনামের পিছনের বুকে ব্যথা হবে। বুকে ব্যথা ছাড়াও হজমে গন্ডগোল, কখনো বমি বমি ভাব হতে পারে। ব্যায়াম বা অন্য কোনো শারীরিক কাজে মানসিক চাপ, অতি ভোজন, শৈত্য বা আতঙ্কে বুকে ব্যথা হতে পারে। ব্যথা যদি হয় তাহলে 5 থেকে 30 মিনিট পর্যন্ত এটা স্থায়ী হতে পারে। বুকে জ্বালা পোড়া হতে পারে, চাপ, নিষ্পেষণ বা আড়ষ্ট ভাব সৃষ্টি হয়ে অস্বস্তির প্রভাব ঘটতে পারে। অনেক সময় ব্যথা কোথা থেকে আসছে তাও বোঝা যায় না। অ্যানজাইনা হলে গলা, কাঁধ, চোয়াল, বাহু, পিঠ এমনকি দাঁতেও ব্যথাটা ছড়াইতে পারে। তো আমাদের আসলে অনেক সময় রোগী অ্যানজাইনা হয়েছে সেটা বুঝতেই পারে না। তবে কাঁধ ও বাহু ভারী হয়ে আসে, বুকের ব্যথার সাথে সাথে ঘাম হয়, মাথা ঝিমঝিম করে বা শরীর ফ্যাকাশেও হয়ে যায়। রোগী চিন্তান্বিত থাকবে, মাথা ঝুলে থাকবে, সারাদিন দুর্বল ও পরিশ্রান্ত থাকে এমন, এবং তখন সহজ কাজও অনেক সময় কঠিন মনে হবে। এইগুলোই হচ্ছে অ্যানজাইনার লক্ষণ। তাহলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে? অনেক সময় আসে যে অ্যানজাইনার লক্ষণ ও প্রতিকারগুলো নিয়ে আলোচনা করো। তা সেই ক্ষেত্রে আমরা লক্ষণগুলো জানলাম, করণীয় অর্থাৎ কন্ট্রোলগুলো আমরা একটু জেনে নেই। সুস্বাস্থ্যের অধিকারী হওয়া অথবা সেটাকে যদি আমরা ধরে রাখি তাহলে অ্যানজাইনা প্রতিরোধের একটি প্রধান উপায় হতে পারে। এই জন্য কিছু সময়ে বিশেষ গুরুত্বের সাথে আমাদের কিছু নিয়মগুলো পালন করা উচিত। কিছু সময় আছে আমরা যেটা আমাদের কিছু কিছু সময়গুলো আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না। যেমন আমাদের বয়স হলে, কখনো লিঙ্গভেদ, যাদের হৃদরোগ আছে, যাদের অ্যানজাইনার পারিবারিক ইতিহাস আছে, তাদের ক্ষেত্রে অবশ্যই এটা তেমন একটা নিয়ন্ত্রণে থাকে না। তো যেসব বিষয়গুলো আমাদের কন্ট্রোলে আছে, আমরা চেষ্টা করলে পারবো, তার মধ্যে আছে যেমন হাঁটা চলা বা ব্যায়াম করা, স্থূলতা আমরা যদি প্রতিরোধ করতে পারি, সুষম এবং যে আমাদের হৃদরোগের জন্য দায়ী যে খাবারগুলো সেগুলো যদি আমরা পরিহার করতে পারি, রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে পারি, ডায়াবেটিস প্রতিরোধ বা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে পারি, ধূমপান অভ্যাস থাকলে সেটা ত্যাগ করতে পারি, মদ পানের অভ্যাস থাকলে সেটা যদি বাদ দিতে পারি, এবং বছরে একবার সম্ভব হলে সম্পূর্ণ শরীরকে চেক আপ করিয়ে নিতে পারি, তাহলে আমরা অনেকটাই অ্যানজাইনা থেকে মুক্তি পাব। শিক্ষার্থীরা, এবার আসা যাক হার্ট অ্যাটাক কি। রক্ত জমাট বাঁধার কারণে করোনারি ধমনীর লুমেন অর্থাৎ গহ্বর সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে হৃদপেশিতে
পুষ্টি ও অক্সিজেন সমৃদ্ধ রক্তের সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে আমাদের হৃৎপেশি ধ্বংস হয়, অনেক সময় মরে যায় এবং মারাত্মক পরিস্থিতিরও সৃষ্টি হয়। এই অবস্থার নামই হচ্ছে হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল বা ইনফার্কশন। আর ইনফার্কশন অর্থ হচ্ছে অপর্যাপ্ত রক্ত প্রবাহের কারণে টিস্যুর মৃত্যু। তো শিক্ষার্থীরা অনেক সময় আসে যে হার্ট অ্যাটাকের লক্ষণ কি, আমরা কিভাবে বুঝবো যে আমাদের মানে পূর্ব লক্ষণটা কি হতে পারে। করোনারি ধমনীতে অনেক সময় কোলেস্টেরল জাতীয় পদার্থ জমা হওয়া থেকেই হার্ট অ্যাটাক হয়ে থাকে। তো অনেক দিন ধরে যদি এরকম অবস্থা অতিবাহিত হয়, তো এক সময় দেখা যাবে যে বিভিন্ন লক্ষণগুলো তার আগে কিছুটা দেখা দিবে। তার সেই লক্ষণগুলা হতে পারে বুকে অস্বস্তি, যে বুকের ঠিক মাঝখানে একটা অস্বস্তি হবে, কয়েক মিনিট স্থায়ী থাকবে, তারপর আবার চলে যাবে এবং পরবর্তীতে আবার স্বাভাবিক। তো শিক্ষার্থীরা এমন হতে পারে ঊর্ধ্বাঙ্গের অন্যান্য অংশে অস্বস্তি, এক বা উভয় বাহু হতে পারে, তাছাড়া চোয়াল, পাকস্থলী, পিঠ, গলা ইত্যাদি বিভিন্ন অংশে অস্বস্তি অথবা ব্যথা অনুভব হতে পারে। আবার ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস ত্যাগ এটাও হতে পারে। যেমন ধরো বুকে অস্বস্তির সময় ঘন ঘন নিঃশ্বাস বা প্রশ্বাস ত্যাগ হবে। অনেক সময় বুকে অস্বস্তি হওয়ার আগেও এরকম অবস্থা দেখা দিতে পারে, অসুস্থ হওয়া নাই অথচ মনে হচ্ছে যে নিঃশ্বাস নিতে পারছি না, এরকম একটা অবস্থা হতে পারে। তার পরবর্তীতে আবার অনেক ঘন ঘন নিঃশ্বাস আসতে পারে। এরপরে দেখা যেতে পারে ঘুমে ব্যাঘাত। আমরা অনেক সময় যে স্বাভাবিক ঘুম যেরকম হয় সেরকম না হয়ে দেখা যাবে যে দীর্ঘ সময় ঘুমানোর চেষ্টা করলেও ঘুম হচ্ছে না, অর্থাৎ এমন অবস্থা হবে যে নিজেকে শক্তিহীন মনে হবে, অনেক ক্লান্ত, এভাবে করে সারা রাত পার করে দিবে, ঘুমের ব্যাঘাত ঘটবে। আবার কখনো কখনো বমি বমি ভাব আসতে পারে। দেখা যাবে কখনো যে খাবার খাওয়ার পরে একটা অস্বস্তি ভাব আসছে, একটু বমি বমি ভাব, হঠাৎ করে মাথা ঝিমঝিম করা, আবার মনে হচ্ছে যে শরীর থেকে ঘাম বের হয়ে অস্বস্তি লাগছে, সেরকম হতে পারে। এখন আমরা কি করতে পারি? সেজন্য আমাদের কিছু প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো জানা থাকা দরকার। তো শিক্ষার্থীরা আমরা কিভাবে তাকে প্রতিরোধ করতে পারি? তো প্রতিরোধ করার জন্য আমরা যে কাজগুলো করব, যে আমরা সাধারণত বছরে একবার হলেও আমরা সুস্থ আছি সেটা মনে না করে আমার শরীরে কোনো রকমের সমস্যা হলো কি না সেটা জানার জন্য বছরে একবার করে চেক আপ করা উচিত। আর যদি সমস্যা ধরাই পড়ে তাহলে আমরা চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ চালিয়ে যাব এবং সেই ক্ষেত্রে কখনো বন্ধ করা যাবে না। তারপরে ধরো আমাদের সিজনাল যে ফলগুলো আছে, শাকসবজিগুলো আছে, সেগুলো সবসময় আমাদের নিয়ম মেনে খেয়ে যাওয়া উচিত। তারপর যেরকম আমাদের কিছু খাবারগুলো পরিত্যাগ করা উচিত, সেগুলোর মধ্যে আছে চর্বি, কোলেস্টেরল যুক্ত খাবারগুলো, সেগুলো সচরাচর একটা বয়সের পর হজম হতে চায় না। আর এই খাবারগুলো যদি আমরা একটু সচেতন না হই তাহলে অনেক সময় এই হার্ট অ্যাটাকের মতো আমাদের অনেক সমস্যা দেখা দিতে পারে। আর আমাদের সবসময় মনে রাখা উচিত যে বডি মাস ইন্ডেক্স নিয়মটা মেনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের চলা উচিত। তাছাড়া আমাদের মধ্যে অনেকে আছে যে ধূমপায়ী অভ্যাস আছে, তাদেরকে অবশ্যই ধূমপান ত্যাগ করতে হবে। আর যারা অধূমপায়ী তারা কখনো যেন ভুলেও ধূমপান করার ইচ্ছা জাগে সেটা যেন না হয়, সেরকম প্রতিজ্ঞা করতে হবে। তারপর হচ্ছে আমরা যেরকম আমাদের অনেক খাবার আছে অ্যালকোহল, আমরা অনেক সময় অ্যালকোহলের উপর আসক্ত হয়ে পড়ি। তো জীবন অভ্যাসে আমাদের কখনোই যেন অ্যালকোহল
আসক্ত হয়ে না পড়ে সেদিকে মনোযোগী হতে হবে। অনেকের আছে কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, সেই ক্ষেত্রে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের যেমন সঠিক ওজন, তারপরে রক্তে কোলেস্টেরলের মাত্রা, রক্তচাপ নিয়ন্ত্রণ রাখার জন্য আমাদের প্রতিদিন নিয়মিত ব্যায়াম করতে হবে। কমপক্ষে আমাদের 30 মিনিট হাঁটা উচিত। এভাবে আমরা আমাদের হার্ট অ্যাটাককে প্রতিরোধ করতে পারি। তো শিক্ষার্থীরা, এবার আসো যে হার্ট ফেইলিওরটা কি। হার্ট অ্যাটাক আর হার্ট ফেইলিওর এক না। হার্ট ফেইলিওরটা কি তাহলে জেনে নেওয়া যাক। আমাদের হৃৎপিণ্ড তার চাহিদা অনুযায়ী পর্যাপ্ত রক্তের যোগান দিতে না পারলে তখন আমাদের দেহে একরকম প্রবলেম দেখা দেয়। আর এই অবস্থাটাই হচ্ছে হার্ট ফেইলিওর। অনেক সময় আমাদের হৃৎপিণ্ডে রক্ত পরিপূর্ণ হতে পারে না। কখনো আমাদের হৃৎপ্রাচীর যথেষ্ট শক্তি না থাকার কারণে এমন হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে হ্যাঁ, দুটা সমস্যা একসাথেও হতে পারে। অর্থাৎ হৃৎপ্রাচীরে যথেষ্ট শক্তি নাও থাকতে পারে, আবার হৃৎপিণ্ডে রক্তে পরিপূর্ণ নাও থাকতে পারে। দুটো সমস্যার কারণেই অনেক সময় আমাদের হার্ট ফেলিওর হতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে হার্ট ফেলিওর শুধুমাত্র হৃৎপিণ্ড বন্ধ হয়ে গেছে এরকম না, বা হৃৎপিণ্ডটা যে একেবারে থেমে যাওয়া উপক্রম তাও কিন্তু না। তাহলে হার্ট ফেলিওরটা কি? হার্ট ফেলিওরকে হৃৎপিণ্ডের একটি মারাত্মক অবস্থা আমরা বিবেচনা না করে আমরা এরকম প্রবলেম হলে সুচিকিৎসার কথা আমরা বিবেচনা করতে পারি। হার্ট ফেলিওরটা তাহলে কেন হয় অবশ্যই আমাদের সেটাও মাথায় রাখতে হবে। হার্ট ফেলিওরের অনেক কারণ আছে। যেমন ধরো, উচ্চ রক্তচাপ বেশি দিন স্থায়ী যদি হয় তাহলে আমাদের ধমনীর অন্তঃস্থ প্রাচীরে কোলেস্টেরল জমার সম্ভাবনা থেকে যায়। ফলে দেখা যায় যে রক্ত চলাচল অনেক সময় বাধাগ্রস্ত হয়, আর এই কারণে হৃৎপিণ্ড অনেক সময় দুর্বল হয়ে পড়ে। আর যদি ডায়াবেটিস থাকে তাহলে সেক্ষেত্রে দেহ পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন আবার সঠিকভাবে ব্যবহার করতেও পারে না ডায়াবেটিস রোগীরা। এ কারণে অনেক সময় ধীরে ধীরে হৃৎপেশি ও হৃৎপেশি তোমার হৃৎপিণ্ডের বাহ্যিক বাহিকাগুলো অনেক সময় দুর্বল হয়ে পড়ে। সেক্ষেত্রেও হার্ট ফেলিওর ঘটতে পারে। আবার হৃৎপিণ্ডে যদি জন্মগত বা সংক্রমণজনিত কারণ থাকে সেক্ষেত্রেও হার্ট ফেলিওর হতে পারে। তো যে কোনো কারণে হোক, আমাদের এবার জানা উচিত যে আমরা এই হার্ট ফেলিওর যে আমাদের হচ্ছে তার পূর্ব লক্ষণগুলো কি, অর্থাৎ কি লক্ষণগুলো দেখলে আমরা বুঝবো যে আমরা হার্ট ফেলিওরের আমাদের হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা একটু মনোযোগী হন, আমি বলছি। সেই ক্ষেত্রে আমাদের লক্ষণগুলো কি হতে পারে। ধরো আমরা যখন কাজকর্ম করব, আমরা চলাফেরা করছি, তারপরে সেই ক্ষেত্রে আমাদের মধ্যে একটা অসামঞ্জস্যতা দেখাইতে পারে। আমরা কোনো কিছু মনে রাখার ক্ষেত্রেও অসামঞ্জস্যতা আসতে পারে। কিছু অনেক স্মৃতিগুলো আমরা ভুলে যেতে ভুলে যাব এরকম একটা লক্ষণ দেখা দিবে। তারপরে আবার অনেক সময় দেখা যাবে যে আমাদের ঘুমের মধ্যেও শ্বাসকষ্ট হচ্ছে। আবার অনেক সময় দেখা যাবে যে স্বাভাবিকভাবে ঘুম না আসার কারণে আমাদের মাথার নিচে দু একটা বালিশ বেশি দিলে আমাদের শ্বাসকষ্টটা কমে যাবে, আর না দিলে যেমন শ্বাসকষ্ট বাড়তে থাকবে, সেটাও একটা লক্ষণ হতে পারে। তারপরে আবার অনেক সময় দেখা যায় যে আমাদের কাশির সাথে যখন মিউকাস বের হয়, ওই মিউকাসটা অনেক সময় সাদা বা গোলাপি রঙের হতে পারে, রক্ত মাখায় হতে পারে, সেটাও একটা লক্ষণ হতে পারে। আবার অনেক সময় দেখা যাবে শরীরের বিভিন্ন জায়গার টিস্যুতে তরল জমে ফুলে উঠছে। কখনো কখনো আমরা দেখতে পাবো যে আমাদের যে স্বাভাবিক অবস্থায় যে জুতাটা আমরা স্বাভাবিকভাবে পরি, সেই জুতাটা কখনো কখনো পরতে গেলে আটশট মনে হবে। আবার খেয়াল করলে দেখা যেতে পারে পা গোড়ালি
তারপর উদর, যকৃৎ, পায়ের পাতা এগুলো অনেক সময় স্ফীত হয়ে যায়। তারপরে আমরা যে প্রতিদিন কাজ করি সেই কাজের মধ্যে অনেক সময় কেমন একটা ক্লান্তি ভাব আসবে। তারপরে আমরা প্রত্যহ দিনের যে কাজগুলো নিয়মিত আমরা করে থাকি, যেমন আমরা ঘর থেকে বের হই বিভিন্ন রকমের কেনাকাটা করার জন্য, অনেক সময় আমাদের প্রতিদিনই কম বেশি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। তারপর কোনো কিছু যদি আমরা ভারী জিনিস বহন করি, অথবা আমরা একটু চেষ্টা করি, একটু বেশি হাঁটতে আমাদের খুব অস্বস্তি লাগবে, অনেক ক্লান্তি ভাব লাগবে, মনে হবে যে অনেক অনেক বেশি হেঁটে ফেলছি। আসলে সেটা হার্ট ফেলিওরের একটা লক্ষণ। আর আমরা কোনো কিছু খাওয়ার পরে সবসময় মনে হবে যে পেট মনে হয়, খাবার আগেই অনেক সময় পেট ভরা মনে হবে, আবার কখনো কখনো খাবার পরে বমি বমি ভাব আসবে, আবার কখনো কখনো স্পন্দনটা এত দ্রুত হবে, মনে হবে যেন হৃৎপিণ্ড এক অদ্ভুত প্রতিযোগিতায় নেমেছে। এই ধরনের লক্ষণগুলো আমরা খেয়াল করে বুঝতে পারবো। আর এগুলোই হচ্ছে হার্ট ফেলিওরের পূর্ব শর্ত। তো শিক্ষার্থীরা, তো হার্ট ফেলিওরের প্রতিকার আমরা কি করতে পারি? প্রতিকারের ক্ষেত্রে অবশ্যই আমাদের সেটাও জানা উচিত। তো জীবনযাপন পদ্ধতির আমাদের পরিবর্তন আনা উচিত, অর্থাৎ চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী আমাদের খাদ্য তালিকাগুলো নিয়মমতো মেনে চলা উচিত, যেগুলো আমাদের খাওয়া উচিত নয় সেগুলাকে পরিহার করা উচিত। ঔষধ গ্রহণ করা উচিত। হার্ট ফেলিওরের ধরন দেখে চিকিৎসকরা আমাদেরকে যে ওষুধগুলো দিবেন সেগুলোকে আমাদের অবশ্যই নিয়মিতভাবে সেবন করতে হবে, আর নির্দিষ্ট সময় পর্যন্ত সেটাকে মেনে চলতে হবে। আমাদের আরও মনে রাখতে হবে হার্ট ফেলিওরের প্রতিকারের ক্ষেত্রে আরও কিছু নিয়ম মেনে চলা উচিত। সেটা যেমন হার্ট ফেলিওর যেন আমাদের খারাপই দিকে মন না দেয়, সেদিকে অবশ্যই আমাদের সচেতন থাকতে হবে। যেমন আমাদের শরীরের ওজন বেড়ে গেল কিনা, আমাদের দেহে কোথাও পানি জমে যাচ্ছে কিনা, বা কোথাও টিস্যু ফুলে উঠেছে কিনা, সেগুলো আমাদের নিয়মিত খেয়াল রাখতে হবে। তারপরে আমাদের ওজনটা নিয়মিত মাপা উচিত, এবং সেই ওজনটা রেকর্ড রেখে চিকিৎসকে আমাদের সেই ওজনের রেকর্ডটা জানানো উচিত। তো এভাবে আমরা হার্ট ফেলিওর প্রতিকার করতে পারি। শিক্ষার্থীরা, এবার আসা যাক পেসমেকার কি। পেসমেকার হলো অসুস্থ আর দুর্বল হৃৎপিণ্ডে বিদ্যুৎ তরঙ্গ সৃষ্টি করে স্বাভাবিক স্পন্দন হার ফিরিয়ে আনা এবং নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বুকে বা উদরের চামড়ার নিচে স্থাপিত ছোট এক ধরনের যন্ত্রকে পেসমেকার বলে। দেহকে সুস্থ, সবল ও সক্রিয় রাখতে হলে হৃৎপিণ্ডের সুস্থতা বজায় ও নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা পেসমেকার ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থীরা, এবার আসা যাক ওপেন হার্ট সার্জারি কি। এটা অবশ্যই তোমরা শুনেছ, আমি এটা নিয়ে একটু আলোচনা করছি। ওপেন হার্ট সার্জারি হচ্ছে এটা এক ধরনের শল্য চিকিৎসকগণ যখন রোগীর বুক কেটে উন্মুক্ত করে হৃৎপিণ্ডে অস্ত্রোপচার সম্পন্ন করে, তখন সেই প্রক্রিয়াটাকে বলা হয় ওপেন হার্ট সার্জারি। এটি একটা বড় শল্য চিকিৎসামূলক প্রক্রিয়া, কারণ যার মাধ্যমে হৃৎপিণ্ড সংক্রান্ত অনেক জটিল সমস্যা ও রোগ মুক্তির উদ্যোগে এটা গ্রহণ করা হয়। যখন সব চিকিৎসা করার পরেও হৃৎপিণ্ডে বড় ধরনের সমস্যা থেকে যায়, তখনই এই শল্য চিকিৎসকগণ ওপেন হার্ট সার্জারি করার চিন্তা ভাবনা করেন। আর এভাবে কারণ বড় ধরনের সমস্যা থেকে গেলে তখনই ওপেন হার্ট সার্জারি ছাড়া আর কোনো উপায় থাকে না, তাই সেক্ষেত্রে কেবলমাত্র ওপেন হার্ট সার্জারি করা হয়।
তো শিক্ষার্থীরা, অ্যাঞ্জিওপ্লাস্টি নাম তোমরা শুনেছ। এবার আসা যাক অ্যাঞ্জিওপ্লাস্টি কি। আমাদের দেহে আমরা অনেক কারণে বড় ধরনের অস্ত্রোপচার করে থাকি, কিন্তু বড় ধরনের অস্ত্রোপচার না করে হৃৎপিণ্ডের সংকীর্ণ লোমেন গহ্বর, এই লোমেন গহ্বর যুক্ত বা আমাদের দেহের হৃৎপিণ্ড রুদ্ধ হয়ে যাওয়া করোনারি ধমনী পুনরায় প্রশস্ত লোমেনযুক্ত বা উন্মুক্ত করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে অ্যাঞ্জিওপ্লাস্টি বলা হয়। অ্যাঞ্জিওপ্লাস্টির উদ্দেশ্য হচ্ছে সরু বা বন্ধ হয়ে যাওয়া লুমেনের ভিতর দিয়ে হৃৎপিণ্ডে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে হৃৎপিণ্ড ও দেহকে সচল রাখা। তাই আমাদের বুকে ব্যথা অর্থাৎ অ্যানজাইনা যাকে বলি, হার্ট ফেইলর, হার্ট অ্যাটাক ইত্যাদি নানান মারাত্মক রোগ থেকে মুক্তির সহজ উপায় হলো এই অ্যাঞ্জিওপ্লাস্টি। ডাক্তার অ্যান্ড্রেস গ্রয়েনজিঙ্ক 1977 খ্রিস্টাব্দে জার্মান কার্ডিওলজিস্ট ছিলেন। উনি সর্বপ্রথম এই পদ্ধতিটা প্রয়োগ করেন এবং সফল হন। এই অ্যাঞ্জিওপ্লাস্টি করলে আমাদের অনেক উপকারিতা আছে। যেমন আমাদের করোনারি আমরা জানি যে করোনারি হচ্ছে হৃদরোগের একটি অন্যতম প্রধান রোগ সৃষ্টি হয় এই আমাদের করোনারি ধমনীতে। এই ধমনীর ভিতর ব্লক সৃষ্টি হলে তখন পর্যাপ্ত অক্সিজেন সমৃদ্ধ রক্ত আমাদের হৃৎপেশিতে এই সংবহিত হতে পারে না। এর ফলে আমাদের হার্ট ফেইলর হয় অথবা হার্ট অ্যাটাক হয়, এরকম মারাত্মক রোগ হতে পারে। এই মারাত্মক অবস্থা মোকাবেলা করার জন্যই আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি করে থাকি, আর এই অ্যাঞ্জিওপ্লাস্টি সেই ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে। অ্যাঞ্জিওপ্লাস্টি ধমনীর লোমেন থেকে আমরা ব্লক অপসারণ বা হ্রাস করতে পারে এবং শ্বাসকষ্ট ও বুকের ব্যথাটা উপশম করতে পারে এই অ্যাঞ্জিওপ্লাস্টি। হার্ট অ্যাটাকের আশঙ্কা কমিয়ে আমাদের জীবন রক্ষার ক্ষেত্রে এক বিরাট অবদান রাখে এই অ্যাঞ্জিওপ্লাস্টি। যেহেতু আমাদের বুক উন্মুক্ত করতে হয় না, সেহেতু আমাদের কষ্ট, তার সংক্রমণ ও দীর্ঘকালীন সতর্কতারও প্রয়োজন হয় না এই অ্যাঞ্জিওপ্লাস্টির কারণে। আর অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমে মাত্র 1 থেকে কয়েক ঘন্টার মধ্যেই জীবন রক্ষাকারী এই প্রক্রিয়াটা সম্পন্ন হতে পারে এবং কয়েকদিন পর থেকেই আমরা হালকা কাজকর্ম করতে পারি, ফলে সুস্থ হতে আমাদের 4 সপ্তাহ বেশি লাগে না। এই কারণে আমাদের অ্যাঞ্জিওপ্লাস্টি করা খুব জরুরি। আর যারা বৃক্কের অসুখে ভুগছেন কিংবা অ্যাঞ্জিওপ্লাস্টির সময় আমাদের রঞ্জকের প্রতি অ্যালার্জি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে এবং যাদের বয়স 75-এর বেশি, তাদের ক্ষেত্রে অ্যাঞ্জিওপ্লাস্টি কিছুটা অসুবিধাও হতে পারে। তাই অ্যাঞ্জিওপ্লাস্টি করার আগে বয়স, বিভিন্ন রোগের উপসর্গ আছে কিনা সেগুলো দেখার বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তাহলে এই পর্যন্তই। আর এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আশা করব তোমরা বাসায় খুব ভালো করে বইটি পড়বে। এই মানব শরীরতত্ত্বটা খুবই ইম্পর্টেন্ট। এই অধ্যায় থেকে বিগত বছরে অনেক অনেক কোশ্চেন আসছে। বিশেষ করে তোমরা আজকে যে টপিকসটা আমি পড়ালাম, এমসিকিউ জ্ঞানমূলক অনুধাবন, অবশ্যই তোমরা সেগুলো ভালো করে মুখস্থ করবে আর মেইন বইটি অবশ্যই পড়বে। তাহলে আজ এ পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।